আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি কামরুজ্জামান তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি নতুন আরেকটা লেসন নিয়ে। তো অনেকে আমাকে রাইট ফর্ম ভার্বের কথা বলেছিলে, রাইট ফর্মস অফ ভার্ব, ভার্বের সঠিক গঠন। তো আমি আজকে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে কথা বলবো। তো রাইট ফর্মস ভার্ব নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু আবারও বলছি যে তোমাদেরকে টেন্স ভালো করে জানতে হবে। অনেকেই বলতে পারে টেন্স না জেনে এটা শেখা যাবে, সেটা শেখা যাবে। একটা ভুয়া কথা, এটা তোমরা বিশ্বাস করবে না। তোমাদের সঠিকভাবে করতে হলে তোমাদেরকে অবশ্যই টেন্স জানতে হবে। আর টেন্সের মূল প্রাণটাই হচ্ছে তোমাদের ভার্ব। আর এই ভার্বের সঠিক গঠন না জানলে তুমি কিছু কিন্তু প্রডিউস করতে পারবে না, সেটা কি ইনফর্মাল হোক আর ফর্মাল হোক, হোয়াট এভার ইট ইজ। তো যাক, আমি কথা না বলে রাইট ফর্মস অফ ভার্বে যাচ্ছি। দেখো, লিখেছি রাইট ফর্ম অফ ভার্ব। আমি কি এখানে যদি বাংলা করি, অর্থাৎ সাধারণত ইংলিশে তোমরা দেখবে যে অপের পরে যে শব্দ শব্দ থাকে সেটাকে আগে নিয়ে আসতে হয়। তার মানে কি আছে, ভার্বের সঠিক গঠন, ভার্বের সঠিক গঠন। তো ভার্বের সঠিক গঠন জানতে হলে একটা ভার্বের মোটামুটি আমি এখানে কিন্তু 7টা ফরম্যাট দাঁড় করেছি। এই ফরম্যাটগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। একটা ভার্বের কতগুলো ফরম্যাট থাকতে পারে আমি এটা বলেছি। দেখো, বেস ফর্ম এক নাম্বার দিয়েছি কি, বেস ফর্ম মানে ভি1। ভি1 আমি একটা ভার্ব নিয়েছি, দেখো একটা স্যাম্পল ভার্ব নিয়েছি, এটা তোমাদেরকে বোঝানোর সাথে। এটা অসংখ্য ভার্ব আছে, তার ভিতরে আমি 2-3টা ভার্ব নিয়েছি। ডু, সি, স্পিক, এটা ভি1। পাস্ট ইনডিফিনিট বা ভি2 কি আছে, ডুর পাস্ট টেন্স ডিড, স, স্পোক। দেখো, পাস্ট পার্টিসিপল অর্থাৎ এই ভার্বের পাস্ট পার্টিসিপলটা কি, ডান, সিন, স্পোকেন। অর্থাৎ তুমি যখন রাইট ফর্ম ভার্ব করতে যাবে তোমাকে জানতে হবে ভার্বের ইনফিনিটিভ রূপটা কি, ইনফিনিটিভ রূপটা কি। আমি বলেছি ইনফিনিটিভ ইজ দ্য বেস ফর্ম অফ এ ভার্ব অফেন ফলোড বাই টু। ইনফিনিটিভ ইজ ভার্বের মূল ফর্ম, জায়গায় সবসময় টু থাকবে। এখানে দেখো, তার মানে কি, ডু আছে, টু ডু, টু সি, টু স্পিক। এরপর কি আছে, দেখো পার্টিসিপলটা কি, অর্থাৎ ভার্বের আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে পার্টিসিপলটা কি, অর্থাৎ পার্টিসিপল আইএনজি উইথ ভার্ব। ভার্বের সাথে আইএনজি থাকবে, অর্থাৎ বি ওয়ান সাথে আইএনজি ফর্ম যখন একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে সেটা হচ্ছে পার্টিসিপল। দেখো এখানে কি আছে, ডুইং এবং সিং। তারপর কি আছে, দেখো জিরান্ড, অর্থাৎ একই অবস্থা, এটাও ভার্বের সাথে, ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে কি কিসের কাজ করবে, ভার্ব প্লাস নাউনের কাজ করবে। দেখো ডুইং, অর্থাৎ এই শব্দটা কখনো পার্টিসিপলের কাজ করতে পারবে, এই শব্দটা আবার কখনো জিরান্ডের কাজ করবে। সেটা হচ্ছে সেন্টেন্সের ব্যবহার উপরে ডিপেন্ড করে এটা ভ্যারি হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে। এরপর কি আছে, কখনো ভার্বের সাথে ই যুক্ত, এখানে আমরা এস যুক্ত করব, এস অথবা ইএস অথবা আইএস। যেমন এখানে লিখছি কি, এস যুক্ত করছি, সিস, এখানে কি ডাস অর্থাৎ স্টাডিজ। এই ফরম্যাটগুলো, তাহলে আমি আরেকবার একটু অপশন দিচ্ছি। বেস ফ্রম, বি1, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড এবং ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত করা। এই ফর্মগুলো তোমাদেরকে জানতে হবে। স্টুডেন্ট, আমি প্রথম রুলসটাই তোমাদেরকে নিয়ে আসছে। দেখো, ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আমি কিন্তু আরেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে ইউনিভার্সাল ট্রুথ এন্ড হ্যাবিচুয়াল ফ্যাক্ট অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তবে এই টেন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ভার্বের সাথে এস কখনো ইএস কখনো আইএস যুক্ত করতে হবে, এবং এই ক্ষেত্রে তোমাদেরকে সমস্যা হবে। আমি আবার তোমাদেরকে জ্ঞাতার্থে বলি, কখন এস বা ইএস বা আইএস যুক্ত করবে। সাধারণত আমরা বলেছি যে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটুকু আমি জেনে নিলাম। আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সবসময় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের সাথে এস বাই এস কখনো আই এস যুক্ত করব। সাধারণত যে সকল ভার্বের শেষে ওয়াই থাকে সেই সকল ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওয়াই থেকে আই এস যুক্ত হয়। যাক, একটা আমি এটা কি লিখেছে, দেখো, ইউনিভার্সাল ট্রুথ, দ্য মুন শাইন এট নাইট। এটা কি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট? নিঃসন্দেহে এটা ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ হলে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচারটা কি, কিভাবে লিখতে হবে, সাবজেক্ট ভি1 অবজেক্ট, সাবজেক্ট কি আছে, দ্য মুন, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভার্ব কি আছে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে কি করতে, ভার্বের সাথে কি যোগ করবে, শাইন্স, এস যোগ করলাম, এট নাইট। দেখো, দ্য টাইগার লিভ অন গ্রাস, এটা কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলো সেটা অভ্যাসগত সত্য, সেটা কিন্তু তোমাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তার মানে কি, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে তাহলে তোমাকে এস বাই এস যুক্ত করে লিভস হলো। এখন যদি ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট তুমি কখনো নাও পেতে পারো সেন্টেন্সে, কিন্তু কিভাবে তখন তুমি কি সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট আইডেন্টিফাই করবা। আইডেন্টিফাই করার ক্ষেত্রে এখানে কিছু আমাদের অ্যাডভার্বিয়াল ওয়ার্ডস আছে। দেখো, অলওয়েজ, অফেন, নর্মালি, ডেইলি, অকেশনাল, ইউজুয়ালি, রেগুলারলি, সামটাইমস, এভরিডে। এটা প্রায় প্রত্যেকটা বইতেই এই রুলসটা আছে। তারপর আমি লিখে দিয়েছি, এইগুলো সিম্পটম থাকলে সে সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবারও বলেছি, এইগুলো থাকলে কিন্তু সেটা সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্ট ভি1 অবজেক্ট, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম আমি বলেছি। দে অফেন, যেটা কোন পার্সন, থার্ড পার্সন, এখানে অফেন আছে, অফেন থাকার কারণে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের থার্ড পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, কখনো ভাষাতে এস বাই যুক্ত করা যাবে না, ভিজিট লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
শিক্ষার্থী আমি রুলস নাম্বার ৩ এবং ৪ এ চলে এসেছি। একটু দেখো। টু বি ভার্ব প্লাস আইএনজি, টু বি ভার্ব প্লাস আইএনজি উইথ ভার্ব, টু বি ভার্ব। টু বি ভার্ব কারা তোমরা জানো। টু বি অক্সিলারি কারা? টু বি অক্সিলারি কারা তোমরা জানো। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল উইল। এখানে টু বি ভার্ব প্লাস আইএনজি উইথ ভার্বস। আর এখানে আমাদের রুলস আছে টু বি ভার্ব প্লাস ভি3। অর্থাৎ টু বি ভার্বের পরে কখনো আইএনজি উইথ ভার্ব, আবার টু বি ভার্বের পরে হচ্ছে কি ভি3। একটু ডিফারেন্স আছে, একটু লক্ষ্য রাখো। তার মানে কি টু বি ভার্ব এখানে আছে টু বি ভার্ব, অর্থাৎ শি ইজ গো টু স্কুল নাও, সে এখন স্কুলে যাচ্ছে। অর্থাৎ এই সেন্টেন্সে যে সাবজেক্টটা দেখো, এই সেন্টেন্সের সাবজেক্টটা উনি হচ্ছে কাজ করার সক্ষমতা রাখে, কাজ করার সক্ষমতা, সে স্কুলে যাচ্ছে। তার মানে এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। তার মানে অ্যাক্টিভ ভয়েসের পরে টু বি ভার্ব আছে, টু বি ভার্ব আছে। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টে যখন কাজ করার সক্ষমতা থাকে তখন সেই সেন্টেন্সটা অ্যাক্টিভ। আমি আবার এভাবে বলতে পারি যে সেন্টেন্সে যে ভার্বটা সচল থাকে সেই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। তো এখন দেখো তাহলে কি রাখবো, এখানে টু বি ভার্ব প্লাস আইএনজি। তার মানে কি শি ইজ, তার অর্থ হচ্ছে গোয়িং টু স্কুল। তো এটাও একই অবস্থা, দে আর ইট রাইস অ্যাট প্রেজেন্ট। তাহলে এই সেন্টেন্স, এই সাবজেক্টে দেখো সে কি খায়, ভাত খায়। তার মানে কি এই সেন্টেন্সের এই সাবজেক্টে কাজ করার সক্ষমতা আছে। তার মানে টু বি ভার্ব পরে এখানে কি হবে, ভার্বের সাথে আইএনজি করব, তার মানে কি ইটিং হবে। এখানে কিন্তু দেখো টু বি ভার্ব প্লাস, কিন্তু এখানে ছিল আইএনজি, এখানে হয়ে গেছে ভি3। কেন ভি3 হলো? অর্থাৎ শি ইজ গিভ, শি ইজ গিভ এ বুক, শি ইজ গিভ এ বুক, শি ইজ গিভ এ বুক। দেখো এখানে সে একটি বই দেয় না, সে একটি বই দেয় না। এই সেন্টেন্সে এই সাবজেক্টে তুমি যে অ্যানালিসিস করো, এই সাবজেক্টে কাজ করার সক্ষমতা নাই। তার অর্থ কি হবে, তখন কি হবে, শি ইজ গিভেন হয়ে যাবে, অর্থাৎ এখানে ভি3 হয়ে যাবে। এখানে কি হবে, ভি3 হয়ে যাবে। শি ইজ গিভেন এ বুক, তাকে একটি বই দেওয়া হয়। এখানে দেখো রাইস, রাইস ইজ ইট, রাইস কি খেতে পারবে আমাকে, না আমি রাইসকে খাবো। তাহলে এখানে কি রাইসের কাজ করার সক্ষমতা আছে, রাইস কি অ্যাক্টিভ না। এখানে রাইস, রাইস হচ্ছে এখানে রাইসের সক্ষমতা না, রাইস এখানে অচল একটা সাবজেক্ট। অচল সাবজেক্ট যদি হয়, অর্থাৎ অচল সাবজেক্ট যদি হয়, তার মানে এরপরে অক্সিলারি পরে এই ভার্বটা কি হবে, ভি3 হয়ে যাবে। শিক্ষার্থী আমি তোমাদের রুলস নাম্বার ৫, ৬, ৭ এখানে মডাল অক্সিলারি ব্যবহার, মডাল অক্সিলারি ব্যবহার তোমরা জানো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, নিড, ডিয়ার, ওট টু, হ্যাড বেটার, উড বেটার, হ্যাড রেদার, উড রেদার, মাস্ট, এইগুলো হচ্ছে মডাল অক্সিলারি। তা মডাল অক্সিলারির ক্ষেত্রে ৩টা রুলস আছে। দেখো প্রথম রুলসটা দেখো, মডাল অক্সিলারি প্লাস ভি1, অর্থাৎ মডাল অক্সিলারি পরে সবসময় ভার্বের বেস ফর্ম। তার মানে কি হবে, ডু উই ক্যান ডু, ভার্বের বেস ফর্ম। শি উড, এটা মডাল অক্সিলারি, শি উড ভিজিট, এদের কোনো পরিবর্তন হলো না। মডাল অক্সিলারি সবসময় ভার্বের বেস ফর্ম। এখন দেখো রাইট ফর্ম ভার্ব মডাল অক্সিলারি প্লাস বি প্লাস ভি3, অর্থাৎ মডাল অক্সিলারি পরে যে বি থাকে তার মানে ভার্বের 3 হয়ে যাবে। যেমন ইট ক্যান, বি আছে এখানে, তারপর এখানে কি হবে, ইট ক্যান বি, এটা হয়ে যাবে কি ডান। মডাল অক্সিলারি পরে ভার্বের যদি বি থাকে তাহলে ভি3। যেমন শি মে বি, বি আছে এখানে কি হবে, বি থাকলে কি হবে, ভার্বের ভি3। রিপোর্টেড, তাহলে শি মে বি রিপোর্টেড, রিপোর্টেড। এখন মডাল অক্সিলারি প্লাস হ্যাভ যদি থাকে, অর্থাৎ মডাল অক্সিলারি পরে যে হ্যাভ থাকে তারপরে ভি3 হয়ে যাবে। যেমন দেখো আই মাইট, আই শ্যাল, আই উইল, আই উড, আই এরপরে কি আছে, হ্যাভ আছে। অর্থাৎ আই মাইট হ্যাভ, আই শ্যাল হ্যাভ, আই উইল হ্যাভ, আই উড হ্যাভ, এই হ্যাভ আছে। দেখেছো মডাল অক্সিলারি পরে যে হ্যাভ থাকে তারপরে সে ভার্বের 3 হবে। এখানে কি আছে, মিট আছে, এটা কি আছে, মিট আছে। এখানে ভি1 আছে, তাহলে হ্যাভের পরে কি হবে, ভি3 হয়ে যায়, এম ই টি, মেট হবে। আশা করি ডিড। শিক্ষার্থী দেখো আমি রুলস নাম্বার 8 এ চলে আসছি, অর্থাৎ ডু ডাজ ডিড এরপরে সবসময় কি হবে, ভি1। অর্থাৎ টু ডুর পরে সবসময়, টু ডুর পরে অক্সিলারি টু ডুর পরে সবসময় ভি1 হবে। দেখো আই ডু নট গো, এখানে কি আছে, ডু আছে, তার মানে কি হবে, ভি1 হবে, গোই হয়ে যাবে। হি ডাজ নট প্লে আছে, অর্থাৎ কি আছে, ডাজ আছে, এরপর সব ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, প্লেই হয়ে যাবে, কোনো পরিবর্তন নাই, প্লেই হয়ে যাবে। যেমন দে ডিড নট, এখানে কি আছে, ডিড আছে, এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, এখানে ভি1ই হয়ে যাবে। অর্থাৎ টু ডুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম। এখন দেখো ইউজ অফ প্রিপোজিশনের ক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যে কোনো প্রিপোজিশন সবসময় ভার্বের সাথে আইএনজি হবে, মনে রাখতে হবে। অর্থাৎ রাইট ফর্মস ভার্ব করতে গেলে যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, শুধু টু বাদে। এখানে কি আছে, সি এক্সেলস ইন, ইনটা কি প্রিপোজিশন, তার মানে এখানে কি হবে, রাইটের সাথে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, রাইটিং হয়ে যাবে, কি হয়ে যাবে, রাইটিং হয়ে যাবে। আচ্ছা আই এম ফন্ড, এখানে কি আছে, অফ আছে, অফের পরে কি, অফটা কি প্রিপোজিশন,
এরপরে কি আছে, ভার্ব আছে, এর সাথে কি যোগ করবো, আইএনজি করবো। ডিড ইউ গেট দ্য পয়েন্ট? স্টুডেন্ট, আমি 9 নম্বর রুলসে চলে এসেছি, একটু দেখুন। প্রিপজিশনাল টু অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল টু বা প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে কি করতে হবে। এখানে দেখো অনেকগুলো লিখেছে, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যালাস টু, টেক টু, অ্যাডমিট টু, কনফেস টু, হ্যাবিচুয়েটেড টু, অ্যাকোমারেড টু, অল্টারনেটিভ টু। অর্থাৎ এই টু হচ্ছে প্রিপজিশনাল টু, অর্থাৎ এই আমাদের একটা টু আছে ইনফিনিটিভ টু, যার আগে সবসময় ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু এই টু গুলো হচ্ছে প্রিপজিশনাল টু বা প্রিপজিশনাল ফ্রেজ। এরপরে সবসময় তোমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেন আই ওয়েন্ট টু স্কুল উইথ এ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টু, এক্ষেত্রে কিন্তু অ্যাভেলেবেল তোমরা কিন্তু এগুলো পাবে। উইথ এ ভিউ টু, এখানে কি আছে, লার্ন আছে, তার মানে এখানে কি করতে হবে, আইএনজি করতে হবে, লার্নিং, লার্নিং ইংলিশ। স্টুডেন্ট, আমি দেখো অ্যাক্টিভ বা প্যাসিভ, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অর্থাৎ অ্যাক্টিভ বা প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা কি হবে, এইটা একটু ডিফিকাল্টি আছে, এবং এটা প্রায় এসে থাকবে, এবং বিভিন্ন রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে প্রায় এসে এসে থাকবে। দেখো, বাংলাদেশ ইম্পোর্ট সুগার, আমি এখানে লিখছি সুগার ফ্রম ইন্ডিয়া এভরি ইয়ার। এখানে এভরি ইয়ার থাকার কারণে এটা হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এখন দেখো এই সাবজেক্টে কি আছে, বাংলাদেশ আছে। বাংলাদেশ কি করে, ইম্পোর্ট করে। বাংলাদেশ ইম্পোর্ট করে, কোথা থেকে করে, ইন্ডিয়া থেকে করে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু ইম্পোর্ট করে, বাংলাদেশ ইম্পোর্ট কি করে, সুগার করে। তার মানে এটা কি প্রেজেন্ট টেন্স আছে, তার মানে আমরা কি লিখবো, অর্থাৎ এই সাবজেক্টটা সরাসরি কাজ করার সক্ষমতা আছে, অর্থাৎ এই ভাবটা কি অ্যাক্টিভ আছে, অর্থাৎ সচল আছে, ইম্পোর্ট করে, বাংলাদেশ ইম্পোর্ট। তার মানে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমাদের কি হলো, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে আমাদের এখানে ভার্বের সাথে কি যোগ করলাম, ইম্পোর্টস করলাম। দেখো এটা ইম্পোর্টস করে দিলাম, কিন্তু এই সেন্টেন্সটা কি আছে দেখো, অর্থাৎ এটা কি আছে, সুগার ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া লাস্ট ইয়ার। এই লাস্ট ইয়ার থাকার কারণে আমি বুঝে নিয়েছি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে কি এই সুগার, সুগার কি নিজে নিজে ইম্পোর্ট হতে পারে, আপনি দেখেন তো একটু, তোমরা একটু দেখো তো যে সুগার কি ইম্পোর্ট করতে পারবে, সুগার নিজে কাজ করার সক্ষমতা আছে কিনা, নাই। তার মানে এই সাবজেক্টটা হচ্ছে অচল, অর্থাৎ এই ভাবটা অচল, এই সাবজেক্টটা নিজে কাজ করার সক্ষমতা নাই। অর্থাৎ যখন সাবজেক্ট নিজে কাজ করার সক্ষমতা হবে না, তখন সেটা তোমাকে প্যাসিভ ফরম্যাটে লিখতে হবে। প্যাসিভ ফরম্যাট, আর প্যাসিভ ভয়েস লিখতে গেলে তোমাকে একটা অক্সিলারি আমদানি করতে হবে, সেটা টেন্স ও পার্সন অনুযায়ী। অর্থাৎ এটা কোন টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট, তো পাস্ট ইনডিফিনিটের অক্সিলারি কি, ওয়াজ বা ওয়ার। এই সুগারের পর নিশ্চয় তুমি ওয়াজ বসাবা, ওয়ার বসাবো না। তার মানে কি হলো, সুগার ওয়াজ। যখনই তোমাকে প্যাসিভ হচ্ছে, এটা প্যাসিভ হয়ে গেছে, ভার্বের থার্ড ফর্ম ছাড়া প্যাসিভ করা যাবে না। এটা কি আছে, ইম্পোর্ট, এটা হয়ে যাবে কি ইম্পোর্টেড, ভি3 হয়ে যাবে ইম্পোর্টেড, বাকিটা ঠিক থাকবে। আমি আর একটা সেন্টেন্স এখানে দেখাচ্ছি, দেখো ক্রপস, ক্রপস, এখানে কি আছে, ক্রপস ওয়াশ অ্যাওয়ে এভরি ইয়ার, এভরি ইয়ার, এভরি ইয়ার থাকার কারণে এটা আমি বুঝে নিলাম যে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমি মাথায় নিয়ে নিলাম। কিন্তু একটু লক্ষ্য রাখি, দেখো ক্রপস ওয়াশ, ক্রপস কি নিজে নিজে ওয়াশ হয়ে যাচ্ছে, নিজেই ধুয়ে যাবে, নাকি ক্রপসটাকে কেউ ওয়াশ করে। অর্থাৎ দেখো ক্রপসটা কিন্তু নিজে কাজ করতে পারছে না, নিজে কিন্তু নিজেকে ওড়া নিতে পারবে না বা ধুয়ে নিতে পারবে না। তার মানে কি এটা কি আছে, এই সাবজেক্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ থাকার কারণে অর্থাৎ এই ভার্বটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ইনঅ্যাক্টিভ হলে কিন্তু এটা কিন্তু প্যাসিভ ফরম্যাট হবে। তারপরে কি হবে, প্যাসিভ ফরম্যাটটা করতে গেলে একটা অক্সিলারি আমদানি করতে হবে, সেটা টেন্স ও পার্সন অনুযায়ী। এটা কোন টেন্স আছে, আমি ধরে নিয়েছি এটা প্রেজেন্ট টেন্স, কারণ এভরি ইয়ার আছে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স। তা ক্রপসটা কি প্লুরাল আছে, দেখো ক্রপস, তার মানে কি আর, মূল ভার্ব কি ওয়াশ, এটা কি হয়ে যাবে, ওয়াশড হয়ে যাবে, ওয়াশড অ্যাওয়ে এভরি ইয়ার, ওয়াশড এভরি ইয়ার। অর্থাৎ রাইট ফর্ম ভার্বের মূল যে সমস্যাগুলো সেটা কিন্তু আমি আলোচনা করে ফেললাম। আর অন্যান্য যে আরো মানে রুলসের ভিতরে আরো যে অনেক কিছু রাইট নিয়ম আছে, সেগুলো আমি অন্য ভিডিওতে নিয়ে আসবো। তোমরা একটু ভালো করে দেখলে আমার মনে হয় রাইট ফর্ম ভার্বে তোমাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, আমি আবার তোমাদের সামনে উপস্থিত হবো রাইট ফর্ম ভার্বের দ্বিতীয় এপিসোড নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।